মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতাটি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবীর স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশোকের পড়ে আছে চুপ। নমস্কার বন্ধুরা, আশা করি মঙ্গলময় ঈশ্বরী কৃপায় তোমরা ভালো আছো। আজ ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম এক সুন্দর সবুজে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে। হ্যাঁ, নিজেদের প্রাইভেট কার নিয়ে, মাথায় বর্ষা এবং কালো মেঘ নিয়ে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি উচ্চভূমি ও বনভূমি আচ্ছাদিত এলাকা গোপগড়ে। তোমাদের বাঁ দিকে যে পথটা দেখছো, এই পথ দিয়েই আমরা গোপগড়ে প্রবেশ করেছি। এরপর এই ডান দিকের পথটা দিয়ে আমরা এগিয়ে চললাম গোপগড় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার উদ্দেশ্যে। ডান দিকের পথটি ধরে 10 পা মতো এগোলে এই বড় গাছটির নিচেই রয়েছে চায়ের দোকান। এখানে চা, মুড়ি, ডিমের ভাজা, এছাড়া চিপস, কেক সবকিছুই পাওয়া যায়। বাইক ও 4 চাকা রাখার জন্য বিশাল বিশাল প্রশস্ত জায়গা এবং সুন্দর গাছের ছায়ার নিচেই আমরা আমাদের 4 চাকাটি পার্কিং করে এলাম। আমি এসেছি মেদিনীপুর টাউনের উচ্চভূমি ও বনভূমি আচ্ছাদিত এলাকা গোপগড়। একটি প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসাবে এটা পরিচিত। এখানকার শান্ত, শীতল, মনোরম প্রকৃতি মনকে প্রাণকে ছুঁয়ে যায়, সত্যি মনকে অভিভূত করে। শহর নগরের নানান কর্মব্যস্ততা, সংসারের নানান ঝামেলা, সেসব কাটিয়ে উঠে এখানে এসে দেখো কতটা রিচার্জ হতে পারবে। গোপগড়ে ঢোকার আগে এই লোহার গেট পেরিয়ে কোনো যানবাহন যাবে না, গাড়ি বা বাইক কোনো কিছুই এখানে প্রবেশ নিষেধ। এখান থেকেই পায়ে হেঁটে আমাদের এগোতে হবে। তবে পায়ে হাঁটাতেও মজা আছে, চারিদিকে সবুজের ছায়া, বেশ হাঁটতেও মজা লাগে। চলো, ওই দূরে দেখতে পাচ্ছি গোপগড়েই যাওয়া যাক। গোপগড় হলো মেদিনীপুর শহরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রভাব নিয়ে 10ম শতাব্দীতে তৈরি হয়েছিল। ধারণা করা হয় এটি মহাভারতের মৎস্যরাজ বিরাট রাজার রাজ্য, যা দক্ষিণ গোকৃষ্ণ নামে পরিচিত ছিল।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের 3 কিলোমিটার পশ্চিমে গোপগড় অবস্থিত। গোপগড়ের স্থানটি মূলত বৌদ্ধ প্রভাবাধীন ছিল এবং ধারণা করা হয় এটি 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী গোপগড় ছিল মহাভারতের মৎস্যরাজ বিরাট রাজার রাজ্য, দক্ষিণ গোকৃষ্ণ। পরবর্তীকালে বৌদ্ধ প্রভাব কমে যাওয়ার পর এই স্থানে হিন্দু ধর্মের প্রভাব দেখা যায় এবং এখানে একটি হিন্দু মন্দিরও গড়ে ওঠে। বর্তমানে গোপগড় একটি ইকো পার্কে রূপান্তরিত হয়েছে, যেখানে একটি হেরিটেজ ভবনকে ঘিরে আলো ধ্বনির মাধ্যমে মেদিনীপুরের ইতিহাস প্রদর্শিত হচ্ছে। এখানে একটি অর্কিড ও প্রজাপতির উদ্যানও তৈরি করা হয়েছে, যা এটিকে একটি শিক্ষামূলক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। গোপগড় ভ্রমণের শেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কর্ণগড় মন্দিরের উদ্দেশ্যে। কর্ণগড় মন্দিরটি প্রাচীন এবং এখানে মহামায়া ও দণ্ডেশ্বর শিবের প্রাচীন মন্দিরের পাশাপাশি রানী শিরোমণির দুর্গও ছিল, যা অষ্টাদশ শতাব্দীর চুয়ার বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল। কর্ণগড় শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ভাপুতলা নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত। অষ্টাদশ শতাব্দীর চুয়ার বিদ্রোহের নেত্রী রানী শিরোমণির দুর্গ এখানেই অবস্থিত ছিল। মহামায়া এই পীঠস্থানটি তন্ত্রের আদি নিদর্শন। এই পীঠস্থানটি মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণির দ্বারা পরিচিতি লাভ করেছে। কর্ণগড়ের ইতিহাস অত্যন্ত প্রাচীন। এটি একটি প্রাচীন যুগের মন্দির বলা যেতে পারে। এখানে মহাকাব্যিক যুগে মহাভারত মহাযোদ্ধা কর্ণের রাজধানী ছিল বলে প্রবাদ থাকলেও এর সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ আছে। মন্দিরে প্রবেশ করতে গেলে, মায়ের দর্শন করতে গেলে এখানে সকাল 8:30 থেকে দুপুর 2টোর মধ্যে আসতে হবে, নয়তো 4:30টার পর থেকে সন্ধ্যে 7:30টা অবধি মন্দির খোলা থাকে। এখানে রয়েছে মহামায়া অতিথি নিবাস, যা মহামায়া সেবা সমিতি দ্বারা পরিচালিত।